আমির শাহ হত্যার বিচার কাজ চলমান আছে। আজকে সম্ভবত 12 জন সাক্ষীর সাক্ষ্য হওয়ার কথা। এখনো পর্যন্ত আমি যতটুকু জানি 11 জনের সাক্ষী হয়ে গিয়েছে, বাকি সাক্ষী হইতে হবে। তো বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করা, আলোচনা করা সঠিক নয়। তা আমরা আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। বাকি এটা বিচারকের ফাংশন এবং বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তবে যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। সাক্ষী শেষ হয়ে গেলে তারপরে আর কিছু আইনানুগ ব্যবস্থা আছে, যেমন আসামিকে সাক্ষ্য গ্রহণের পরে পড়ে শোনাতে হয় সেই দোষী কি দোষী নেই, এই সমস্ত বিষয় আছে। তারপরে আর্গুমেন্টের জন্য দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন ধার্য হবে, এটা আদালতের বিষয়। তা আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি, এগুলো আদালতের বিষয়। না, আমার কাছে এই সমস্ত কোনো তথ্য নাই। বিচার তো চলছে, আসামি 164 করেছে। তারপরে চিকিৎসক সম্ভবত আজকে সাক্ষ্য দিবেন, পোস্টমর্টম অথবা অন্যান্য ফরেন্সিক রিপোর্টের বিষয়ে সাক্ষী হবে। এগুলো এর বেশি আমি জানি না। আদালতে বলেছে কিনা আমি জানি না। আর আদালত সম্ভবত একটা নির্দেশনা দিয়েছে যে আদালতের অনুমতি ছাড়া যেন বাইরের কারোর সাথে কোনো কথা না বলে আসামি, সেটা পুলিশকে নির্দেশনা দিয়েছে। একটা আজকে অগ্রগতি আছে এটার বিষয়ে না, গজারিয়াতে মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি ধৃত হয়েছে। খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা খুব সম্ভবত 164 স্টেটমেন্টও দিয়েছে। এগুলো আমাদের অগ্রগতি। এটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সম্ভবত গিয়েছেন সরজমিনে, অথবা ওনার টিম গিয়েছেন। আমি যতটুকু শুনেছি ওখানে এয়ার কন্ডিশন বোধহয় চালু ছিল না। সম্ভবত এক বাচ্চার এক মা বোধহয় এটা বেশি ঠান্ডা লাগার কারণে এসিটা বন্ধ করতে বলেছিল, আমি যতটুকু শুনেছি। পরে আর এটা সময় মতো আর এসিটা অন করে নাই। সাফোকেশনে মারা যেতে পারে অথবা অন্য কোনো কারণে যেতে পারে, এটা তদন্ত হচ্ছে। গ্যাস লিকেজ হতে পারে, এটা তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোথায় এটা মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আর পুলিশের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। একটা প্রশ্ন, যে সুন্দরভাবে একটা ঈদ উদযাপন হয়েছে, বাংলাদেশের মানুষ অত্যন্ত সুন্দরভাবে ঈদ উদযাপন করছে, কিন্তু সামান্য কিছু ঘটনার থেকে একটা গোষ্ঠী মব সৃষ্টির মতো একটা পরিস্থিতি তৈরি করে এবং নানা চক্রান্ত চলতেছে। এই সম্পর্কে আপনারা কিরকম যেরকম ইসলামী ব্যাংকের একটা ঘটনা। ও আচ্ছা, এটা তো ঘটাইতেছে। আপনি করে একই ঘটনা মিরপুরে ঘটাইছে, ব্যাপক মানে হত্যার বিচার চাইতে পারে, আসামি গ্রেফতার। সরকার একটাও ফর্মুলেট করতে পারছে না। ঈদ উদযাপনটা নিরাপদভাবে আমরা করতে পেরেছি বলে আমাদের ধারণা। জনগণ প্রশংসা করেছে এবং ঢাকা সহ বাংলাদেশের এই যে যানজটের কিছুটা হলেও নিরসন হয়েছে। ঢাকায় ট্রাফিক সিস্টেমের ব্যাপক উন্নতি হয়েছে। আমরা অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। আরো আমরা উন্নয়নের চেষ্টা করছি যাতে সমস্ত ইন্টারসেকশন গুলোতে আমরা এই একটা যান্ত্রিক ভাবে অটোমেশনটা আমরা চালু করতে পারি পূর্ণাঙ্গভাবে। এখন পর্যন্ত যেটুকু চালু করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি, জনগণ পাচ্ছে। এটা অনেকটা ঢাকার ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে যদি বৈপ্লবিক পরিবর্তন বলি খুব বেশি বলা হবে না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পরিশ্রম করেছেন, নির্দেশনা দিয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগ, পুলিশ এবং বুয়েটের কিছু আমরা বিশেষজ্ঞদের এখানে কাজে লাগিয়েছি। আশা করি আমরা একেবারে নিজস্বভাবে এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে সফলতা পাব।
এক্ষেত্রে কিন্তু আমাদের জনবল প্রশিক্ষিত আছে। আমরা এখন ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এই ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য কাজ করছি। আশা করি আগামী 1-2 মাসের মধ্যে অন্তত ঢাকা শহরে মেট্রোপলিটন সিটিতে এই ট্রাফিক সিস্টেমে আমরা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো। তাহলে মাননীয় বাড়িতে কোনো যে শহরগুলো বড় শহরগুলো আছে এখানে ওখানে কি এই system আমরা আগে ঢাকাটা কতটুকু সফলভাবে কি করতে পারি এক্সপেরিমেন্টটা করে অবশ্যই আমরা অন্যান্য সিটি কর্পোরেশন গুলোতে, মেট্রো এরিয়াগুলোতে এটা ব্যবস্থা করবো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বলেছেন যে ট্রাফিক সিস্টেমটাকে আপনারা এআই সিস্টেমের মধ্যে এনেছেন, কিন্তু এখনো বিভিন্ন জায়গায় ঢাকা সিটি কর্পোরেশনের 2টা বিভাগ তারা নিয়ন্ত্রণ করছে বিভিন্ন ট্রাফিক। আপনার বক্তব্য কি এটা প্রমাণ করে যে সিটি কর্পোরেশন থেকে আপনারা বেরিয়ে চলে আসছেন, নিজস্ব জনবল দিয়ে কাজ করার চেষ্টা করছেন? এটা সিটি কর্পোরেশনের একক কোনো বিষয় নয়, এটা ঢাকা মেট্রো এরিয়াতে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে না, একক কোনো বিষয় নয়। এখানে ট্রাফিক পুলিশের সহায়তা অবশ্যই লাগে। তারপরে আমরা সিটি কর্পোরেশনের যেহেতু মেজর অংশ, সিটি কর্পোরেশনকে আমরা এখানে একজন মেজর প্লেয়ার হিসেবে আমরা যুক্ত করেছি। তারপরে জনসচেতনতার জন্য আমাদের আরো কিছু কাজ করতে হয়। আমরা একটা যান্ত্রিক পদ্ধতি শুরু করলাম, সেটার ব্যবহার সম্পর্কে জনগণকে যদি আমরা আগে থেকে প্রশিক্ষিত না করি, অবহিত না করি, তাহলে এটার প্রয়োগের ফল লাভ হয় না। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের জনগণ অত্যন্ত সচেতন হয়েছে, তারা রুট সিগন্যাল মেনে চলছে। আমি দেখেছি রাত্রে 1টার সময়ও কোথাও একটা সিঙ্গেল গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে ক্রস করতে। এখন পর্যন্ত তারা মানে যেহেতু দেখছে যে আইনানুগ ব্যবস্থা হচ্ছে, অটোমেটিক মামলা হচ্ছে, সুতরাং তারা আইন মানতে অনেকটা বাধ্য হচ্ছে অথবা নিজে থেকে আইন মানছে। তো এইভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যে রাস্তায় আমি তো এআই ক্যামেরা নিয়ে জানতে চাই, যে রাস্তায় এআই ক্যামেরা ব্যবহার হচ্ছে সেই রাস্তায় যদি ব্যাটারি চালিত রিক্সা আসলে চলে, তাহলে আসলে এটা মানে কন্ট্রাডিক্ট করে কিনা, মানে আমরা নিজেরাই প্রতিদিন এটা ফেস করি। অবশ্যই করে। আপনারা সবাই জানেন আমাদের দেশে ওভারনাইট হাজার হাজার এরকম টমটম বা অটোরিকশা ব্যাটারি চালিত রাস্তায় নেমে গেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা উদ্যোগ নিতে চেষ্টা করেছিল। হাজার হাজার লোকজন, যেহেতু আমাদের এখানে বেকার সমস্যা বেশি, তারা কর্মসংস্থানের দোহাই দিয়ে তারা কিছুটা রিলিফ পেতে চেষ্টা করেছে। আমরাও সেটা অ্যাড্রেস করেছি। এখন তাদেরকে অন্যভাবে রিহেবিলিটেট না করে, পুনর্বাসন না করে যদি আমরা হাজার হাজার লোকজনকে ওভারনাইট বেকার করে দিই, এটাও একটা সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য আমরা চেষ্টা করছি তাদেরকে যাতে মেট্রো এরিয়ার বাইরে অন্যভাবে প্রোভাইড করা যায়, বেকারত্ব সৃষ্টি না হয় আর আমাদের ট্রাফিকের কোনো সমস্যা না হয়। তার মধ্যে বিএসএফ ডিজি পর্যায়ের সামনে যে মিটিং হবে, আজকাল যে ডায়ালগ হবে, সেই ডায়ালগ কোন কোন ইস্যুগুলো আপনারা রেজ করবেন? আর সেকেন্ড একটা বিষয় হলো যে বিজেপি সীমান্ত ইতিমধ্যে পুশব্যাক সহ বেশ কিছু বড় ভূমিকা পালন করছে। এই ইস্যুগুলো কি আপনারা এখানে রেজ করবেন কিনা? মাদক সহ অন্যান্য যে না, বিজিবির ডিজি পর্যায়ের যে মিটিংটা হবে, এটা আমাদের একটা সবসময় রেগুলার ফাংশন, প্রতি বছর হয়। একবার এই সাইডে হয়, আরেকবার ওই সাইডে হয়। এখানে বর্ডার ইস্যুস গুলো অ্যাড্রেস করা হবে, উভয় পক্ষের কি কি সমস্যা আছে এবং কিভাবে হয়, এটা রেগুলার ইস্যু। এখানে সংশ্লিষ্ট সব বিষয়গুলো উত্থাপিত হবে। আমাদের এখনো সবচেয়ে বেশি কনসার্ন যেটা আমাদের বর্ডার ক্লিন, একটা পর্যায়ে বলছে যে আমাদের শুনবে এবং এটা কোনোভাবে আপনারা এটাকে চলা করবেন না, শক্তভাবে বলছে। কিন্তু বর্ডার ক্লিনটা এখনো চলমান আছে, চলছে। আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোন রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। আচ্ছা মাননীয় মন্ত্রী, একটা বিষয় যে বর্ডারের ব্যাপারে, যে পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আসার পরে দেখা যাচ্ছে বর্ডার এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি নাম করে তাদেরকে বর্ডারে করা হচ্ছে এবং তাদেরকে পুশিং করা হবে। এই ব্যাপারটা আপনারা কিভাবে? আমরা এগুলো শুনতে পাচ্ছি। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশিং বা পুশব্যাক এগুলোর বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণে হোক যদি সেই দেশে যে থাকে, তাদের যদি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোন তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগ বা ভেরিফিকেশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোন বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে।
বলেছিলেন যে জঙ্গল সলিম করে যে ঘটনা ঘটলো আইন শৃঙ্খলা বাহিনী যে চ্যালেঞ্জ করেছিল এই সব সন্ত্রাসের নির্মূল করবেন বলে সবসময় বলে আসছেন জিরো টলারেন্স। এক্ষেত্রে কি কোনো বিশেষ অভিযানের ঘোষণা নির্দেশনা দেবেন? আমরা আমাদের পরিকল্পনাটা এখনো ফাঁস করতে চাচ্ছি না, কারণ এগুলো তথ্য ফাঁস হয়ে গেলে পরে আমাদের এই সমস্ত রেস্কিউ অভিযান একটু অসুবিধা হয় এবং অপারেশনের অসুবিধা হয়। তা আমরা ওখানে জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে তারা